আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আপনার নিশ্চয়ই এটা ভালোভাবে জানা আছে যে ইসরায়েলের অবস্থা এখন খুব খারাপ। ইসরায়েল সামনে থেকে যতই শক্তিশালী, ক্ষমতাবান এবং নির্ভয় হওয়ার চেষ্টা করুক, আসলে ভেতর থেকে ইসরায়েল একদম ফাঁফা হয়ে গেছে। ইসরায়েল এখন সেনার ঘাটতিতে ভুগছে, যেখানে সাধারণ মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। ধরুন যদি 40,000 জন ইসরায়েলে এসে বসবাস শুরু করে, তাহলে 1 লাখ মানুষ দেশ ছেড়ে চলে যাচ্ছে। এসব রিপোর্ট অন রেকর্ড আছে। আপনি গুগলে সার্চ করতে পারেন, আর চাইলে আমাদের পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারেন। যারা নিয়মিত দেখেন তারা এটা জানেন। ইসরায়েলের জিডিপিতে বড় ধাক্কা লেগেছে। দেশ হিসেবে ইসরায়েল এই মুহূর্তে ভয়াবহ উদ্বেগে আছে। প্রতিদিন 5 লাখ মানুষ রাস্তায় নেমে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছে। এসব কিছুর মাঝেই আরও একটি বড় খবর সামনে এসেছে, যা প্রমাণ করে দিচ্ছে এবং আলোচনা হচ্ছে যে ইসরায়েল সত্যি বড় সমস্যায় আছে। ইসরায়েল এখন বুড়োদের আর্মি বানাচ্ছে, বুড়োদের ব্যাটালিয়ন, কারণ তাদের সেনাবাহিনীতে লোকের ঘাটতি। যুবকেরা সেনাবাহিনীতে যোগ দিতে চাইছে না, বরং দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল 50 বছরের বেশি বয়সী লোকদের একত্র করছে এবং তাদের দিয়ে বুড়োদের ব্যাটালিয়ন করছে। এই খবরটি থেকেই আপনি ইসরায়েলের ভেতরের পরিস্থিতি বুঝতে পারবেন। এটা তো ইসরায়েলের অবস্থা, যা আপনি জানেন। কিন্তু আপনি কি জানেন সাধারণ মানুষও ভীষণ বিপর্যস্ত? 20 লাখ মানুষ। হ্যাঁ, আপনার স্ক্রিনে সোর্স সহ দেখানো হয়েছে। ইসরায়েলের মোট 2 মিলিয়ন মানুষ যুদ্ধের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অথচ মরছে গাজার মানুষ, ফিলিস্তিনের মানুষ, কিন্তু মানসিক ট্রমায় ডুবে গেছে ইসরায়েলের লোকজন। ইসরায়েলের প্রায় 20 লাখ মানুষের এখন চিকিৎসা চলছে, তাদের থেরাপির প্রয়োজন হচ্ছে। অন্যদিকে অনেক চাপের পর ইসরায়েল গাজার ভেতরে 1/3 ট্রাক ঢুকতে দিয়েছে। যদিও আমাদের কাছে নিশ্চিত তথ্য নেই যে মোট কতগুলো ট্রাক গাজে ঢুকতে দিয়েছে। আরও খবর এসেছে যে ট্রাকগুলো গাজার বর্ডারে দাঁড়িয়ে আছে, সেগুলো 4 মাস ধরে দাঁড়িয়ে আছে। এখন আপনি নিজেই ভাবুন, কোনো জায়গায় খাবার 4 মাস ফেলে রাখলে তা কি আর খাওয়ার উপযোগী থাকে? গাজায় যে খাবার পৌঁছাচ্ছে তা খাওয়ার উপযোগী নয়। ইসরায়েল গাজায় যত বোমা ফেলেছে তার মধ্যে হাজার হাজার বোমা এখনও বিস্ফোরিত হয়নি। সেগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এমনই একটি বোমা হঠাৎ বিস্ফোরিত হয়ে যায়। সে বিস্ফোরণে সেখানে ধ্বংসস্তূপে খেলতে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। আশেপাশের আরও কয়েকজন সেখানে আহত হয়েছে। ওদিকে হামাস প্রকাশ্যে একটি বড় ঘোষণা দিয়েছে। বলেছে খোঁজাখুঁজির সময় গাজার মাটির নিচ থেকে আরেক ইসরায়েলি বন্দির মৃতদেহ পাওয়া গেছে। এদিকে গতকাল ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর সশস্ত্র বাহিনীর প্রধান হাইতাম আলী তাবাই সহ যেসব হিজবুল্লাহ শীর্ষ কমান্ডারকে হত্যা করা হয়েছে, তাদের নিয়ে ইরান একটি বড় বক্তব্য দিয়েছে। ইরান আনুষ্ঠানিকভাবে বলেছে, আইআরজিসি জানিয়েছে তাবাইয়ের মৃত্যুর প্রতিশোধ নির্ধারিত সময়ে নেওয়া হবে এবং তার প্রতিক্রিয়া অবশ্যই দেখানো হবে। ওদিকে আমেরিকা দাবি করেছে যে তারা ইরান থেকে বার্তা পেয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের সাথে যুদ্ধ আর বাড়াতে চায় না। এছাড়া রিপোর্ট বলছে নানা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চীন নিরবিচ্ছিন্নভাবে ইরান থেকে তেল কিনে যাচ্ছে। আরেকদিকে ইরান থেকে খবর এসেছে ইরানের সিকিউরিটি চিফ পাকিস্তানে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে যে পাকিস্তান ও ইরান মিলে সৌদি আরবের জন্য কোনো প্রতিরক্ষা চুক্তি করে ফেলবে। যদি এমন হয় তাহলে ইরানের ভাগ্য খুলে যাবে। অন্যদিকে প্যারিসে ইউরোপীয় ইউনিয়ন ও ইরানের বৈঠক হচ্ছে। পরিস্থিতি শান্ত করার জন্য, সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি মিটিং হচ্ছে, যাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমানো যায়। ওদিকে ইরান আনুষ্ঠানিকভাবে আবার ঘোষণা করেছে যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা খুব বেশি এবং তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। মানুন আর না মানুন, ইরানে পানির সংকট আছে এবং এই সমস্যা খুব বড়। একটি ভিডিও আছে 2022 সালের, এটি প্রথম দৃশ্য। দেখুন, তখন ওই খাল পুরো ভরা ছিল, পানি প্রবাহ ছিল। আর আজ 2025 সালে একই জায়গায় সে কন্টেন্ট ক্রিয়েটর বসে আছে, আর পুরো এলাকা শুকিয়ে গেছে। ওদিকে জার্মানি পশুদের গ্রহণ করছে, কিন্তু ফিলিস্তিন গাজার শিশুদের নয়। হ্যাঁ, আপনি যা শুনছেন হুবহু ঠিক সেটাই ঘটেছে। গত 2.5 বছরে জার্মানি গাজা থেকে 8টি গাধা রেস্কিউ করেছে, ওদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে, এই বলে যে ওই পশুগুলো সেখানে বিপদের মধ্যে আছে। কিন্তু জার্মানি ফিলিস্তিনি শিশুদের রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না, এটাই আসল খেলা। বারবার আবেদন করা হয়েছে জার্মানির কাছে যে গাজার শিশুদের চিকিৎসার প্রয়োজন। 2.5 বছরে তারা 8টি গাধা নিয়ে গেছে, কিন্তু গাজার শিশু নিয়েছে মাত্র 2টি, তাও প্রচণ্ড চাপের পড়ে। এ নিয়েই একজন অ্যাক্টিভিস্ট উদ্যোগ নেন এবং তিনি তহবিলও জোগাড় করেন, যাতে জার্মান সরকারকে বলা যায় খরচ সব আমরা দেব, শুধু গাজার বাচ্চাদের জার্মানিতে আসতে দিন, আমরা তাদের চিকিৎসা করাবো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, জার্মানি তবুও ফিলিস্তিনি শিশুদের প্রবেশ করতে দেয়নি। এটাই জার্মানি এবং এটাই জার্মানির সরকারের মানসিকতা। আমি সবসময় আপনাদেরকে বলেছি, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তাতে ইসরায়েল একা নয়। জার্মানি, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, আমেরিকা, এরা সবাই একসাথে আছে। মাফ করবেন যদি আপনাদের মনে হয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে আর ফিলিস্তিন এখন শান্ত, তবে আপনার ধারণা ভুল। ইসরায়েলি সেনা আবারও গাজায় নির্বিচারে গুলি চালিয়েছে, যেখানে 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 12 জনেরও বেশি আহত। আরেকটি রিপোর্ট আমি পুরো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনার ভুল ধারণা দূর হয়ে যাক।
দেখুন, ইসরায়েল এখন গাজায় আবার ফুল স্কেল আক্রমণ চালানোর কথা ভাবছে। যেভাবে গত 2.5 বছর ধরে করছিল সেভাবেই আবার হামলার পরিকল্পনা চলছে। অন্যদিকে গাজায় থাকা স্থানীয় সাংবাদিকরা দাবি করেছেন যে 2টি মোবাইল ফোন যেগুলো গাজার বাইরে থেকে এসেছিল, কে এগুলো এনেছিল জানি না, কিন্তু এই ফোন দুটি বিস্ফোরিত হয়েছে। যারা ব্যবহার করছিলেন তারা 2-3 জন আহত হয়েছেন। এখনও জানা যায়নি এতে ইসরায়েলের হাত আছে কিনা, তবে এমন ঘটনায় ইসরায়েলের হাত থাকাই স্বাভাবিক। ওদিকে দেখুন, বেলজিয়ামের রয়্যাল ডেলিগেশন ওয়েস্ট ব্যাংকে পৌঁছেছে। তারা ইসরায়েল গিয়েছে এবং ইসরায়েলি কর্মকর্তারা তাদের নিয়ে গেছেন ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক অঞ্চলে। আর বেলজিয়ামের রয়্যাল ডেলিগেশন ফিলিস্তিনের অঞ্চল ওয়েস্ট ব্যাংক গিয়ে ঘোষণা করেছে যে ওয়েস্ট ব্যাংক ইসরায়েলের এলাকা, এর সঙ্গে ফিলিস্তিনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ইসরায়েল এখন এই নতুন খেলা শুরু করেছে, ফিলিস্তিনিদের জমি দখল করবে এবং তার মিত্রদের দিয়ে ঘোষণা করাবে যে এই জমি ইসরায়েলের। অন্যদিকে আরবের হিজড়ে বা মোহাম্মদ বিন সালমান সে আমেরিকার সঙ্গে ডিল করছে, ফিলিস্তিনের জমি বিক্রি করছে, আমেরিকার সঙ্গে বসছে, ট্রাম্পের সঙ্গে বসছে। আরবের নবীর শহরের জমি পুরো দুনিয়ার জন্য খুলে দিয়েছে, যে খুশি এসে কিনে নিতে পারবে। আর আমেরিকান ও ইসরায়েলিরা জমিগুলো কিনে নিচ্ছে। একদিকে ফিলিস্তিনের জমি দখল হচ্ছে, আর অন্যদিকে মোহাম্মদ বিন সালমান নবীর শহরে মদকে সাধারণ করে দিচ্ছে। আইন পাশ হয়ে গেছে, এখন সৌদি আরবে মদ পাওয়া যাবে। আর এটা করছেন আপনাদের প্রিয় বিন সালমান। ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিনিদের কথা কেউ শুনছে না, কেউ বলছে না, কোনো সাংবাদিক সেখানকার বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছে না। ফিলিস্তিনের একটি অঞ্চল হলো ওয়েস্ট ব্যাংক, সেখানে প্রতিদিনই একই গল্প, রাতে আগুন লাগানো হয়। দৃশ্যটা দেখুন, ইসরায়েলি সেটলাররা ওয়েস্ট ব্যাংকে যায়, ফিলিস্তিনের ক্ষেতে আগুন দেয় এবং রাতে বাড়িঘরে আগুন লাগায়। আপনাদের আরও জানিয়ে রাখি, ইসরায়েল একটি পাকা পরিকল্পনা তৈরি করেছে পুরো ওয়েস্ট ব্যাংক দখল করার। সব প্রমাণ সহ দেখাচ্ছি। এই রইল ডকুমেন্ট, 3টি পেপার আপনার স্ক্রিনে আছে। আপনাদের জানিয়ে রাখি, ইসরায়েল পরিকল্পনা চূড়ান্ত করেছে। এই ডকুমেন্ট লিক হয়ে গেছে, যেখানে স্পষ্ট লেখা আছে যে পুরো ওয়েস্ট ব্যাংকের উপর ইসরায়েল দখল নিতে যাচ্ছে। আমি বহু আগেই বলেছিলাম, আজও খুব কম মানুষ এ নিয়ে কথা বলে, হয়তো ভিউজ কম আসে, কিন্তু ফিলিস্তিন আমার হৃদয়ের সঙ্গে সরাসরি যুক্ত। তাই আমি ভিউজ নিয়ে ভাবি না, আমি শুধু খবরটা আপনাদেরকে দেই। এটা আমার ইমানের অংশ বলে মনে করি, আপনি মানুন বা না মানুন। ওয়েস্ট ব্যাংকের অবস্থা হলো এমন, যারা ওয়েস্ট ব্যাংকে থাকে ফিলিস্তিনি মানুষ, তাদের জীবন সম্পূর্ণভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল। আর এখন যখন ফিলিস্তিনিরা নিজেদের খেতে যেতে চাইছে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের খেতে প্রবেশ করতে বাধা দিচ্ছে। এখন যে খবরটি আপনাদেরকে বলবো, যদি আপনার মধ্যে সামান্য মানবতা থাকে তাহলে শরীর কেঁপে উঠবে। আপনার স্ক্রিনে যিনি আছেন তিনি একজন ইসরায়েলি আইনজীবী। তিনি ইসরায়েলি ইহুদি, কিন্তু ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মামলা লড়ছেন। তিনি আনাদুলো তুর্কিশ মিডিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি সেনারা জেলের ভেতরে ফিলিস্তিনি বন্দীদের যৌন নির্যাতন করছে, তাদের সম্মানহানি করছে এবং তাদের উপর ভয়াবহ অত্যাচার চালাচ্ছে। তিনি আরও বলেছেন, আমি নিজে এর সাক্ষী, কারণ আমি তাদের সঙ্গে দেখা করে এসেছে। ওদিকে গাজায় ধ্বংসস্তূপ থেকে এখনও গলা গলা পচা লাশ উদ্ধার হচ্ছে। 12 জন ফিলিস্তিনের মৃতদেহ পাওয়া গেছে, যাদের পরিচয় পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই তাদের যেমন আছে তেমন অবস্থায় দাফন করা হয়েছে। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় শিশু কল্যাণ সংস্থা ইউনিসেফের মুখপাত্র আনুষ্ঠানিকভাবে বলেছেন, ইসরায়েল যখন সিজফায়ার ঘোষণা করেছে তারপর থেকে এখন পর্যন্ত 67 জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হয়েছে। আল্লাহু আকবার, 67টি শিশু। আপনি হয়তো জানতে চাইবেন প্রমাণ আছে কিনা। হ্যাঁ, প্রমাণ আছে, দেখুন। Day morning, a baby girl was reportedly killed in Khan Yunis by an airstrike, while the day before 7 children were killed in Gaza City and the south. This is during an agreed ceasefire. The pattern is staggering. চলুন সামনে এগোই। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী, একজন মহিলা, তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করেছেন। এর ফলে আমেরিকা, ইসরায়েল এবং তাদের সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠেছে। আমেরিকা দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীর আমেরিকান ভিসা বাতিল করে দিয়েছে। দেখেছেন তো কেমন হিংসা আর আতঙ্কে পাগল হয়ে গেছে তারা। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি শান্ত নয়, বরং প্রতিদিন আরও খারাপের দিকে যাচ্ছে। এখন দেখুন, এটা ইরাকের ভিডিও। ইরাকে বিস্ফোরণ ঘটেছে। কিভাবে হলো, কে করলো, কি উদ্দেশ্যে করেছে, এগুলো এখনও পরিষ্কার নয়, কিন্তু বিস্ফোরণের খবর ইরাক থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে হিজবুল্লাহ প্রকাশ্যে স্বীকার করেছে যে তাদের কর্মকর্তাদের ইসরায়েল হত্যা করেছে। শীর্ষ নেতাদের মৃত্যুর পর তাদের শেষ বিদায়ের দৃশ্য সামনে এসেছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন হিজবুল্লাহ যোদ্ধাদের জানাজার পাশে শিয়া ধর্মগুরুরা উপস্থিত আছেন। আর এখানে 1-2 জন নয়, অনেকগুলো লাশ দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন আজও ইসরায়েল কিভাবে হিজবুল্লাহকে আঘাত করছে।
আর আপনার অবাক লাগবে, নিচে নামাজে জানাজা পড়া হচ্ছে আর উপরে সেই সময় ইসরায়েলের ড্রোন উড়ছিল, পুরো পরিস্থিতি নজরদারি করছিল, নিচে কোনো ভয় আতঙ্ক ছিল না। জানাজা হচ্ছিল কিন্তু মানুষের মনে ভয় ছিল না। চাইলে ইসরায়েল অনেক কিছুই করতে পারত। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।